क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझा ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बात क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझा ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। यार दिले में कुछ भी करना, यार दिले में कुछ भी यार दिले में कुछ भी करना, यार दिले में कुछ भी मेरी जान में तू सुबह शाम रहूं, तू मेरे लिए जान जिगर, मेरी सांसों में तू। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी পার্ট 2 এর স্টার্ট হয় ওখান থেকেই। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছিল। এরপর ইউনহো হেইনকে সাইকেলে করে বাড়ি নিয়ে যায়। তখন বৃষ্টি পড়ছিল, তাই ইউনহো আর হেইন একটি গাছের নিচে দাঁড়ায়। ইউনহো হেইনকে জিজ্ঞাসা করে সে কেন এখানে এসেছে। এতে হেইন বলে ওই মাতাল সকলকে মদ খাইয়ে ভোট নেওয়ার চেষ্টা করেছিল, এটা আমি কিভাবে সহ্য করি, তাই বাবার সাহায্য করার জন্য এখানে চলে এলাম। হেইনের মুখে বাবা ডাকটি শুনে ইউনহো তো খুশি হয়ে যায়। তখন ওখানে ইউনহুর বাবা মা ভাই বোন সকলে বৃষ্টিতে ভিজে ভিজে হেইনকে খুঁজছিল, যা দেখে হেইন তখন ইমোশনাল হয়ে যায় যে এরা সকলে তাকে নিয়ে কতটা চিন্তিত। তো এরপর এরা সকলে বাড়ি চলে যায়। হেইনের চুল ভিজেছিল, তাই ইউনহো তার চুল শুকিয়ে দেয়। এই চক্করে দুজনে অনেক কাছে চলে আসে। দুজনের হার্টবিট অনেক বেড়ে যায়, কিন্তু তারা অনেক কষ্টে একে অপরকে সামলে নেয়। তখন ইউনহুর নজর পড়ে হেইনের চোটের ওপর, তাই সে তার চোটে ব্যান্ডেড আর মলম লাগিয়ে দেয়। আর হেইন তখন ইউনহুর দিকেই তাকিয়েছিল। হঠাৎ করে হেইন তখন বলে দেখো আমার হাতের রেখা কত ছোট, তাই তো আমার এই রোগটা হলো। ইউনহু বলে কিন্তু তুমি তো এই সবে বিশ্বাস করো না। হেইন বলে হ্যাঁ আগে করতাম না, কিন্তু আমার অবস্থা তো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, তাই বিশ্বাস করতে হচ্ছে। এতে ইউনহু তখন একটু জোর গলায় বলে না তোমার কিচ্ছু হবে না, একটু আগেই না তুমি বললে যে তুমি কোনো রোগী না, তাহলে কেন এত সহজে ভেঙে পড়ছো। আর আমার বিশ্বাস তুমি ঠিক হয়ে যাবে, ওরা তোমাকে ঠিক করে দেবে। তার কথা শুনে হেইন তখন একটু স্মাইল করে যে ইউনহু আসলেই তাকে নিয়ে অনেক চিন্তিত। তখন দুজনের আই কন্ট্যাক্ট হয়। ইউনহু হেইনের দিকে এগিয়ে আসছিল। হেইন ভাবছিল ইউনহু তাকে কিস করবে, তাই সে তার চোখ বন্ধ করে দেয়। কিন্তু এ কি, ইউনহু তো ভয় পেয়ে ঘর থেকেই বার হয়ে যায়। ধুর, ভাবলাম একটু রোম্যান্টিক সিন আসবে, দুজনে আবারও এই সিঙ্গল বেডে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাবে। কিন্তু এই ইউনহুটা মুডের 14টা বাজিয়ে দিল। তো এইদিকে হেইন যখন রুমে ইউনহুকে দেখতে পায় না, তখন সে বলে ও কি আমাকে ফেলে পালিয়ে গেল। না না, এটা হতে পারে না, মনে হয় সে ওয়াশরুমে গিয়েছে। এইদিকে ইউনহু তার ভাইয়ার সঙ্গে ড্রিঙ্ক করছিল। তার ভাইয়া বলে কি হলো, হেইন কি তোকে রুম থেকে বার করে দিয়েছে। এতে ইউনহু বলে না, আমি নিজের ইচ্ছাতে এসেছি। অনেকক্ষণ হয়ে যায় ইউনহু রুমে আসছে না। এটা দেখে হেইন তখন তাকে SMS করে জিজ্ঞাসা করে তুমি কখন রুমে আসবে। এতে ইউনহু একটু ভেবে রিপ্লাই দেয় তুমি ঘুমিয়ে যাও, আমি ঠিক চলে আসব। এটা দেখে হেইন অনেক রেগে যায়। সে বলে এর মানে তুমি আমাকে রেখে পালিয়ে গিয়েছো, এত কেন ভয় পাও আমাকে দেখে, আমি কি তোমাকে খেয়ে ফেলবো। এইদিকে ইউনহু একাই বিড়বিড় করতে করতে বলছিল আমি ওকে পছন্দ করি না, আমি চেয়েছিলাম ও মারা যাক, কিন্তু কেন এখন ওকে নিয়ে চিন্তা হচ্ছে, কেন চাইছি ও সুস্থ হয়ে যাক, আবারও কেন আগের মতন ফিলিং হচ্ছে,
কেন ওকে আমি ঘৃণা করতে পারছি না। তার কথা শুনে আমরা বুঝতে পারছি ইউনহু এখনও হেইনকে ভালোবাসে। তো ইউনহু মাতাল হয়ে ওখানেই ঘুমিয়ে যায়। অপরদিকে হেইন আপসেট হয়ে বলছিল, এর মানে তুমি এখন আর আমার সঙ্গে থাকতে চাইছো না। তো সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। ইউনহু আর হেইন তাদের বেবির জন্য একটি রুম তৈরি করেছিল, কিন্তু হঠাৎ করে সে এই রুমটা খালি করছে, যা দেখে ইউনহু অনেক রেগে যায়। হেইন বলে, এখন আর আমাদের এই রুমের প্রয়োজন নেই, রুমটা দেখলেই আমার অনেক বিরক্ত লাগে। তার কথা শুনে ইউনহু আপসেট হয়ে যায়। সে তখন রেগে হেইনের রুম থেকে তার সমস্ত জিনিসপত্র এই রুমে নিয়ে চলে আসে। হেইন যখন বেবির জিনিসপত্রগুলো দেখছিল তখন সেও আপসেট হয়ে যায়। ইউনহু রুমে এসে তার বেবির কথা ভেবে অনেক বেশি কান্না করছিল। অপরদিকে হেইনও ওদের বেবির একটা পিক দেখে ইমোশনাল হয়ে যায়। এর মানে এদের বাচ্চা মারা গিয়েছিল, আর তখন থেকেই এদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তো সিন বর্তমানে আসে, সকাল হয়ে গিয়েছে কিন্তু হেইন ঘুমোয়নি, সে এভাবেই বসেছিল। অপরদিকে ইউনহুর ঘুম ভাঙলে সে রুমে এসে হেইনের এ অবস্থা দেখে জিজ্ঞাসা করে, তুমি এত জলদি ঘুম থেকে উঠে গিয়েছো? এতে হেইন বলে, তোমার কি মনে হচ্ছে আমি ঘুমিয়েছিলাম? এতে ইউনহু অবাক হয়ে বলে, এর মানে তুমি ঘুমাওনি? কিন্তু হেইন তাকে কিছুই বলে না। তো এরপর দুজনে সকলকে বাই বলে শহরে চলে যায়। তো কিছুক্ষণ পর এরা বাড়ি পৌঁছে যায়। তখন অনেক বৃষ্টি পড়ছিল। ইউনহু একটি ছাতা নিয়ে আসে, কিন্তু হেইন তো তাড়াহুড়ো করে চলে যাচ্ছিল, তাই ইউনহু তাকে প্রোটেক্ট করতে গিয়ে নিজেই ভিজে যায়। তখন হেইন থেমে গিয়ে বলে, কাল রাতে আমার ঘুম হয়নি, কারণ কুকুরগুলো অনেক আওয়াজ করছিল, তাই তুমি এটা মনে করো না যে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এতে ইউনহু বলে, হ্যাঁ আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করছিলে না, কারণ এর আগেও তুমি কখনোই আমার জন্য অপেক্ষা করনি। এটা শুনে হেইন তো আরও রেগে যায়। সে ইউনহুকে কিছু বলতে চাইছিল, কিন্তু সে দেখে ইউনহু নিজে ভিজে তাকে বাঁচাচ্ছে, তাই সে তাড়াহুড়ো করে চলে যাচ্ছিল যাতে ইউনহু আর না ভিজে। তখন সেখানে সিয়ং আসে। সিয়ংকে দেখে ইউনহু আর হেইন অবাক হয়। হেইন জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এতে সিয়ং বলে, তোমার মা ডেকেছে, এখন থেকে আমি তোমাদের গেস্ট হাউসে থাকবো। এটা শুনে ইউনহু তো অনেক বেশি রেগে যায়। তো এরপর আমরা সিওলহি আর বংজাকে দেখতে পাই। সিওলহি তার বয়ফ্রেন্ডের জন্য রান্না করছিল। বংজার সন্দেহ হয় যে খাবারে কিছু মেশানো আছে, তাই সে প্রথমে খাবার সিওলহিকে টেস্ট করতে বলে। তখন সিওলহি কিচেনের ক্যামেরা ভেঙে বংজাকে মারতে শুরু করে। সে বলে, আর কখনো আমার কাজে বাধা দেবে না, না হলে তোমার অবস্থা এর থেকেও খারাপ করব। সিওলহির এই রূপ দেখে বংজা তো অবাক হয়ে যায়। এরপর সে তার বাবাকে গিয়ে সব বলে, কিন্তু তার বাবা এতটাই সিওলহির প্রেমে অন্ধ যে তার কথা বিশ্বাসই করে না। এর মানে এই সিওলহির কোনো মতলব আছে এই ফ্যামিলিতে আসার। তো এরপর আমরা হেইনকে দেখি, যে কিনা তখন হাসপাতালে গিয়েছিল। সে যখন তার রোগ সম্পর্কে কথা বলছিল তখন আমরা ওখানে বংজাকে দেখতে পাই, আর বংজা তার সমস্ত কথা শুনে ফেলেছে। সে তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। হেইন তার আন্টিকে বলে এই কথাটি সে যেন কাউকে না বলে। এতে বংজাও রাজি হয়ে যায়। তো হেইন তার চেকআপের জন্য আজকেই জার্মানি যাবে। বংজা তাকে বলে ইউনহুকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু হেইন বলে ও অনেক ব্যস্ত। বংজা বলে, তাহলে আমি যাই তোর সঙ্গে। হেইন বলে, না, এর কোনো দরকার নেই, জাস্ট একটা টেস্ট করেই চলে আসব। এই বলে সে এয়ারপোর্টে চলে যায়। রাতের বেলায় বংজা ইউনহুর জন্য অপেক্ষা করছিল। তো ইউনহু আসলে বংজা তখন তার ওপর অনেক রেগে যায় যে তুমি কেন ওর সঙ্গে গেলে না। কিন্তু তার কথা শুনে ইউনহু তো অবাক হচ্ছিল, কারণ হেইন এই বিষয়ে তাকে কিছুই বলেনি। সে হেইনকে ফোন করে, কিন্তু তার ফোন বন্ধ বলছিল। এতে ইউনহু আপসেট হয়ে যায়। সে তখন হেইনের একটি পুরনো ইন্টারভিউ দেখছিল, যেখানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল অন ট্রিলিয়ন ক্লাব জয়েন করার পর সে কি করবে। এতে হেইন বলেছিল, আমি একটি লম্বা ব্রেক নেব, হাজব্যান্ডের সঙ্গে সময় কাটাবো। অনেক দিন হলো তার সঙ্গে মন খুলে কথা বলিনি,
তার সঙ্গে কোনো জায়গা ঘুরতে যাইনি। লাস্ট আমরা হানিমুনে গিয়েছিলাম একসঙ্গে, এরপর থেকে কোনো জায়গায় যাওয়া হয়নি। ওকে অনেক কিছু বলার আছে, একসঙ্গে কফি খেতে খেতে অনেক গল্প করব, আর ওর হাত ধরে লম্বা একটি পথ হাঁটব। হেইনের মুখ দেখে বোঝাই যাচ্ছে যে সে এই কথাগুলো মন থেকে বলল, আর এটা ইয়নহো বুঝতে পারে, যার কারণে সে ইমোশনাল হয়ে যায়। এর মানে হেইন কখনোই ইয়নহোকে অবহেলা করেনি। কাজের চাপের জন্য তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। ইয়নহো মনে করেছিল যে হেইন তাকে নিয়ে বিরক্ত, তাই তো তার সঙ্গে ঠিক মতন কথা বলে না আর তার সঙ্গে সময়ও কাটায় না। তো ইয়নহো পরের দিনই হেইনের সঙ্গে দেখা করার জন্য জার্মানিতে চলে যায়। অপরদিকে হেইনের চেকআপের পর ডাক্তার তাকে বলে এখন তার সার্জারি করা যাবে না, কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ তার রক্তের WBC মানে শ্বেত রক্তকণিকা কম আছে। এই সব শুনে হেইন ভেঙে পড়ে, তার কাছে আর বেশি সময় নেই, কিন্তু এরা তাকে অপেক্ষা করতে বলছে। হেইন তখন তার মুড ঠিক করতে একটি জায়গাতে যায়, যেখানে বিয়ের কয়েকদিন আগে ইয়নহো আর সে হানিমুনে এসেছিল। হিলস পরার কারণে হেইনের পায়ে একটু চোট লেগে যায়, তাই সে ওখানে বসে পড়ে। সে তখন ইয়নহোকে অনেক মিস করছিল, আর ঠিক তখনই কেউ তার নাম ধরে ডাকে, আর গলাটা ছিল ইয়নহোর, যা শুনে হেইন অবাক হয়। সে বলে ও এখানে কিভাবে আসবে, মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি। ঠিক তখনই সেখানে আমাদের হিরো চলে আসে, তাকে দেখে হেইন অবাক হয়। ইয়নহো বলে তোমাকে বলেছিলাম না হিলস পরবে না, তবুও কেন পরেছ? এই বলে সে তখন তার জুতো খুলে দেয় আর ব্যাগ থেকে একটি স্নিকার্স বার করে নিজে হাতে পরিয়ে দেয়। হেইন জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? ইয়নহো বলে আন্টির কাছ থেকে জানতে পেরেছিলাম তুমি জার্মানিতে আছো, আর জার্মানির এই জায়গাটা তোমার অনেক পছন্দ, তাই তোমাকে খোঁজার জন্য এখানে এলাম, আর তোমাকে পেয়েও গেলাম। মনে আছে হানিমুনে আসার সময় তোমার এই জায়গাটা সব থেকে বেশি পছন্দ হয়েছিল, আর লোকেরা বলতো এটা নাকি ভালোবাসার জায়গা। এতে হেইন বলে সকলেই মিথ্যে কথা বলে। ইয়নহো বলে তুমিও তো আমাকে মিথ্যে কথা বলেছ, বিয়ের আগে তুমি আমাকে বলতে আমাকে কখনোই কান্না করতে দেবে না, কিন্তু বিয়ের পর আমি সব থেকে বেশি কান্না করেছি। আর আমি অন্য রুমে কেন গিয়েছিলাম তা কি তুমি জানো? কান্না করার জন্য, কারণ তোমার সঙ্গে মন খুলে কান্না করতে পারতাম না। হেইন বলে তখন তোমাকে পাওয়ার জন্য বলে দিয়েছিলাম। ইয়নহো বলে কিন্তু আমরা তো এখন বিবাহিত, আর এই সময়ে তোমার পাশে আমার থাকা উচিত তো, তাই না? হেইন বলে তো আমি কি তোমাকে বারণ করেছিলাম? আমি তো সারাক্ষণ তোমার সঙ্গে থাকতে চাই, একা থাকতে ভালো লাগে না। ইয়নহো বলে সরি, আর কখনোই তোমার থেকে দূরে থাকবো না। এটা শুনে হেইন তখন ইয়নহুকে জড়িয়ে ধরে, এর মানে এখন থেকে আমাদের আর এদের দূরত্ব দেখতে হবে না। এই 2 বছরে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কিছু বাদ গিয়েছে, তাই এখন তো সুদে আসলে সব কিছু নেওয়া দরকার, তাই না? তো এরা এদের পাওনা মিটমাট করুক, 2 বছর অপেক্ষা করেছে, তাই আমরা আর জ্বালাবো না। তো যাই হোক, পরের সিনে আমরা একটি লোককে দেখি যে কিনা ওই দিনের সিসিটিভি ফুটেজ দেখছিল, যেই দিনকে জঙ্গলে এরা সকলে মিলে শিকার করতে গিয়েছিল, আর হেইনকে একটি ওয়াইল্ড পিগ আক্রমণ করতে আসছিল। আসলে ওই সমস্ত পিগগুলো একটি খাঁচাতে বন্দি ছিল, কিন্তু সুচিওলের ওয়াইফ দাহাই খাঁচা কেটে ওই পিগটাকে বার করেছিল। কিন্তু দাহাই কেন এমনটা করলো তা সামনে গেলেই জানতে পারবে। আসলে ইয়নহো এই লোকটিকে বলেছিল ফুটেজ চেক করতে। তো এরপর রাতের বেলায় আমরা সিয়ং আর দাহাইকে দেখি, যারা কিনা তখন রাতের বেলায় ইয়নহো আর হেইনের রুমের দিকে আসছিল। তারা সমস্ত ক্যামেরা বন্ধ করে দিয়েছে, আর এখানে কোনো গার্ডও ছিল না। আসলে সিয়ং এখানে কুইন গ্রুপ বরবাদ করতে এসেছে, কিন্তু ইয়নহো তার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। যেহেতু ইয়নহো একজন লয়ার, তাই সে কুইন গ্রুপের সমস্ত অর্থনৈতিক দিকগুলো সামলায়, আর যদি সিয়ং এখন কিছু করে তাহলে ইয়নহো ধরে ফেলবে, তাই এরা প্রথমে ইয়নহোর ক্ষতি করতে চাইছে। আর দাহাইও তার সঙ্গে আছে। এরা ইয়নহোর রুমে সন্দেহজনক কিছু খুঁজছিল। দাহাই তখন বলে আমার মনে হয় না যে ইয়নহোর কোনো সিক্রেট আছে,
কারণ হেইনের মায়ের একজন চামচা তার সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছিল, কিন্তু তাকে বরবাদ করার মতন তেমন কিছুই পায়নি। তখন সিয়ং তার রুমে একটি লকার দেখতে পায়, যেখানে ইয়নহো ডিভোর্স পেপারটি রেখেছিল। সিয়ং বলে যদি এমনই হয়ে থাকে তাহলে ওর রুমে এটা কি করছে, আর এখানে পাসওয়ার্ডও দেওয়া আছে, এর মানে ইয়নহো কিছু লুকোচ্ছে। তো এইদিকে ইয়নহো হেইনের জন্য রামিয়ান তৈরি করছিল। আসলে হেইন এখনো পর্যন্ত রামিয়ান খায়নি। তখন হেইন হঠাৎ করে বলতে শুরু করে, আমি যদি মারা যাই তাহলে আমার জন্য মেমোরিয়াল সার্ভিস রাখবে না, বরং একটি ফাঁকা জায়গাতে গিয়ে আমার নামে ড্রিঙ্ক করবে আর আমার কথা মনে করবে। মনে হয় না যে আমি মারা গেলে পরে কেউ কান্না করবে, কিন্তু প্লিজ তুমি আমার জন্য কান্না করো। তার কথা শুনে ইয়নহো ইমোশনাল হচ্ছিল। হেইন আরও বলে, কান্না করবে তো, বেশি না, জাস্ট একটু। আমি চাই মারা যাওয়ার পর তুমি আমাকে নিয়ে ভাবো, কিন্তু অতটাও না, একটু ভাবলেই হবে। আর একটি কথা, তোমাকে বিয়ে করার সময় মা একটি এগ্রিমেন্ট পেপারে আমার সাইন নিয়েছিল, যেখানে লেখা ছিল তুমি কখনোই আমার কোনো সম্পত্তি পাবে না। আমি ওখানে সিগনেচার করতে চাইনি, কিন্তু মা বলেছিল সিগনেচার না করলে পরে সে ইয়নহুকে বিয়ে করতে পারবে না, তাই আমি তোমাকে পাওয়ার জন্য সিগনেচার করেছিলাম। তার কথা শুনে ইয়নহু অবাক হয়ে যায়। হেইন বলে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার নামে সব করে দেব। তার কথা শুনে ইয়নহুর অনেক খারাপ লাগছিল, কারণ কয়েকদিন আগেই সে এই সম্পত্তি পাওয়ার জন্য তার সঙ্গে ভালো ব্যবহার করছিল। সে বলে, এখন তোমাকে কিচ্ছু করতে হবে না। হেইন বলে, তো কখন করব? ইয়নহু বলে, যখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন। ইয়নহুর কথা শুনে হেইন তখন এক নজরে তার দিকেই তাকিয়েছিল। তো এরপর দুজনে একটি হোটেল রুমে চলে যায়। তারা অনেক নার্ভাস ছিল। হেইন তখন বলে, আমি ঘুমোতে যাচ্ছি। ইয়নহু বলে, ঠিক আছে, আমি বাইরে ঘুমিয়ে যাব। হেইন বলে, না না, তোমার যেখানে ইচ্ছে হবে তুমি ওখানে ঘুমাতে পারো। এখানে কিন্তু হেইন ইয়নহুকে তার সঙ্গে ঘুমোতে বলছে, কিন্তু আমাদের ইয়নহু তা বুঝতে পারে না। পরে হেইন যখন তার রুমে যাচ্ছিল তখন ইয়নহু সব বুঝতে পারে, তাই সে তখন এক লাফে হেইনের কাছে এসে বলে, আজ থেকে কি আমরা একসঙ্গে ঘুমোতে পারবো? হেইন কিছুই বলে না। ইয়নহু বলে, কোনো সমস্যা নেই, আমি বাইরে থেকে যাব। এতে হেইন তার হাত ধরে বলে, আমি কি তোমাকে না বলেছি? আচ্ছা, আমার একটি প্রশ্নের উত্তর দাও, তুমি কি আজকে রাতের কথা বলছো নাকি প্রত্যেক রাতের কথা বলছো? এতে ইয়নহু বলে, প্রত্যেক রাতের কথা বলছি। হেইন বলে, ঠিক আছে, রুমে আসো। এটা শুনে ইয়নহু তো অনেক খুশি হয়ে যায়। দুজনে তখন একটু নার্ভাস ছিল। হেইন তখন বলে, তুমি অনেক ভালো একজন হাজবেন্ড। ইয়নহু কারণ জিজ্ঞাসা করলে হেইন বলে, আমার একটি বান্ধবীর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা যখন ওর হাজবেন্ড জানতে পারে তখন সে হাসপাতালে একটি উকিল নিয়ে গিয়েছিল আমার বান্ধবীর সমস্ত সম্পত্তি নেওয়ার জন্য। 1 নম্বরের কামিনা ছিল লোকটা, কিন্তু আমার বান্ধবী সুস্থ হয়ে গিয়েছিল, তাই ও কিছুই পায়নি। কিন্তু তুমি তো পুরো উল্টো, আমার অসুখ হয়েছে এটা জানার পর থেকে তুমি আমার অনেক কেয়ার করছো। তার কথা শুনে ইয়নহু আপসেট হয়ে যায়, কারণ তখন তো ইয়নহু সম্পত্তির জন্যই তার সঙ্গে ভালো ব্যবহার করছিল, কিন্তু এখন তো সে আর ওই সব চায় না, শুধুমাত্র হেইনকে চায়। হেইন বলে, আমি অনেক ভাগ্য করে তোমার মতন হাজবেন্ড পেয়েছি। তো এরপর হেইন ঘুমিয়ে যায়, কিন্তু ইয়নহুর ঘুম আসছিল না, তাই সে চার্চে যায় হেইনের জন্য প্রার্থনা করতে। এরপর ইয়নহু যখন রুমে আসে তখন হেইন বলে, একটা গুড নিউজ আছে, ডাক্তার বলেছে যে আরেকটি উপায়ে আমার সার্জারি করা যাবে। তার কথা শুনে ইয়নহু খুশি হয়ে যায়। আসলে ইয়নহু এইসব করিয়েছে। ডাক্তার হেইনের কাছ থেকে অনেক টাকা নিয়েছিল, কিন্তু সে তার সার্জারি করতে রাজি হচ্ছিল না, তাই ইয়নহু তার ওপর কেস করার কথা বলেছিল, তাই ডাক্তার রাজি হয়েছে। অপরদিকে সিয়ংকে দেখি, যে কিনা তখন ওই লোকটির কাছ থেকে ওই দিনের ফুটেজটা নিয়ে চলে গিয়েছে। তো এরপর আমরা হেইনের মায়ের চামচা, যার নাম গ্রেস, আর দাহাইকে দেখি। গ্রেস তখন ওই ফুটেজের জন্য দাহাইকে বকছিল এতটা কেয়ারলেস হওয়ার জন্য। তো সিন এবার কয়েক বছর পেছনে নিয়ে যাওয়া হয়।
আর আমরা একটি আশ্রমের সিন দেখি, যেটা কিনা হেইনের গ্র্যান্ডপার আশ্রম ছিল। হেইন আর সুচিওলকে তার মা আর বাবা রেখে গিয়েছিল এখানে খেলার জন্য। তখন একটি মেয়ে সুচিওলের দিকে তাকিয়েছিল, যে আর অন্য কেউ না দা হাই। আর একটি ছেলে সুচিওলকে বুলি করছিল, যে আর অন্য কেউ না সিয়ং। এর মানে সিয়ং আর দা হাই একে অপরকে ছোটবেলা থেকেই চেনে, আর এরা অনাথ। সুচিওল ছোটবেলা থেকেই খুব ভোলাভালা ছিল, তাই দা হাই খুব সহজেই তাকে পটিয়ে ফেলেছিল। আর এখন তাদের একটি বাচ্চাও আছে। তো পরের সিনে আমরা ইয়নহু আর হেইনকে দেখি। তখন একটি মেয়ে ইয়নহুকে দেখে চোখ মারছিল, আর ইয়নহু তার দিকেই তাকিয়েছিল, যা দেখে হেইন তখন জেলাস হয়ে কোরিয়াতে ওই মেয়েটিকে বলে, ও বিবাহিত, তোর কোনো চান্স নেই, তাই চাল ভাগ এখান থেকে। তো মেয়েটা ওখান থেকে চলে গেলে পরে হেইন বলে, এখন তুমি বিবাহিত, তবুও কেন মেয়েরা তোমাকে দেখলে লাইন মারে? ইয়নহু বলে, এখনো বলতে? হেইন বলে, তুমি যখন কলেজ আর স্কুলে পড়তে তখন নাকি মেয়েরা তোমার প্রেমে পাগল ছিল। ইয়নহু বলে, তুমি কিভাবে জানলে? হেইন বলে, তোমার বোন বলেছিল। আর আমি এটাও শুনেছি যে প্রিন্সিপালের মেয়ে নাকি তোমার ফার্স্ট লাভ ছিল। এতে ইয়নহু বলে, আরে না, এমন কিছুই না, আমরা জাস্ট ফ্রেন্ড ছিলাম। আর তাছাড়া প্রথম ভালোবাসার ফিলিং কি তা তো আমি জানিই না। এতে হেইন বলতে শুরু করে, তোমার যখন লাভ অ্যাট ফার্স্ট সাইট হবে তখন তোমার বারবার ইচ্ছে করবে ওই মানুষটিকে দেখতে। ইয়নহু বলে, তোমার হয়েছিল? হেইন বলে, হ্যাঁ হয়েছিল, ওকে দেখার জন্য না জানি আমি কয়বার রাস্তার চক্কর খেয়েছি। এটা শুনে ইয়নহু জেলাস হয় যে হেইনের তাকে দেখে না অন্য একটি ছেলেকে দেখে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছিল। তো এরপর আমরা গ্রেসকে দেখি, যে কিনা তখন ইয়নহুর রুমে থাকা ওই লকারটি ভেঙে তার ভেতর থেকে ডিভোর্স পেপার পেয়ে গিয়েছে, যা দেখে সে অবাকের সঙ্গে সঙ্গে অনেক খুশিও হয়। তো এরপর ইয়নহু আর হেইন হাসপাতালে যায় হেইনের চেক আপের জন্য। তখন হেইন একটি বাচ্চা ছেলেকে দেখে তার পেছনে দৌড়াচ্ছিল, আর দৌড়াতে দৌড়াতে সে হাসপাতাল থেকে অনেক দূরে চলে যায়। ইয়নহু যখন হেইনকে দেখতে পায় না তখন সে পাগলের মতন তাকে খুঁজছিল। প্রায় 1 ঘন্টা ধরে খোঁজার পর সে রাস্তার মাঝখানে ভিড় দেখতে পায়, যেখানে হসপিটালের ড্রেস পরা একটি মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। ইয়নহুর তখন জান বেরিয়ে যাচ্ছিল, কারণ সে মনে করছিল যে এটা হেইন, কিন্তু না, এটা হেইন ছিল না। তখন ওখানে হেইন আসে। হেইনকে দেখে ইয়নহু তখন তাকে জড়িয়ে ধরে। আসলে হেইন আবারও ভুলে গিয়েছিল সে কিভাবে এখানে আসলো। আর একটু আগে সে যেই ছেলেটিকে দেখেছিল ও আসলে তার বড় ভাইয়ের মতন দেখতে। তো সিন একটু 23 বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। হেইন তার পুরো ফ্যামিলির সঙ্গে ছুটি কাটাতে একটি আইল্যান্ডে গিয়েছিল। তখন হেইন পানিতে পড়ে গিয়েছিল, আর হেইনের ভাই তাকে বাঁচাতে গিয়ে নিজেই পানিতে ডুবে মারা গিয়েছিল। আর এর জন্যই হেইনের মা এখন আর হেইনকে পছন্দ করে না, কারণ হেইনের জন্যই তার বড় ভাই মারা গিয়েছে। এইদিকে সিয়ং হেইনের গ্র্যান্ডপাকে একটি ফটো গিফট করে, যেটা কিনা হেইনের গ্র্যান্ডপা তার অফিস রুমে লাগিয়ে রাখে। আর এই ফটোতে সিয়ং একটি হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছে। তো এরপর হেইনের বাবা তার বাবাকে বলে, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের হেড অনেকগুলো টাকার হেরফের করেছে, আর আমাদের মধ্যেই কেউ ওর সাহায্য করেছে। তখন সিওলহি টেবিলের তলা থেকে একটি অডিও রেকর্ডার বার করে, হয়তো সেই এটা আগে রেখে দিয়েছিল। এটা দেখে সকলেই অবাক হয়, আর এটার ট্রান্সমিটার আশেপাশে অবস্থিত, যার কারণে হেইনের গ্র্যান্ডপা তখন সকলের রুমে খোঁজ করছিল, আর তারা ইয়নহুর রুমে ট্রান্সমিটার পেয়ে যায়, যা দেখে সকলেই তো অবাক হয়ে যায়। সিয়ং তখন এই সব কিছু দেখে অনেক খুশি হচ্ছিল, আসলে সেই এই সব কিছু করেছে। আর ইয়নহুর রুমে ওই ডিভাইসটা সিয়ংই রেখে এসেছিল। এখন সকলেই ভেবে নেয় যে ইয়নহু তাদেরকে ধোঁকা দিচ্ছে, আর সেই এতগুলা টাকার হেরফের করেছে। হেইনের মা তখন হেইনকে ফোন করে সব বলে, কিন্তু হেইন তার মায়ের কথায় বিশ্বাস করে না। সে বিরক্ত হয়ে ফোন কেটে দেয়,
আর বন্ধও করে দেয়। অপরদিকে ইউনহো তখন ইয়াংকে বলছিল ওই দোকান থেকে ফুটেজটা আনতে, কিন্তু ইয়াং ওখানে গিয়ে দেখে যে দোকানটা বন্ধ করে দেওয়া হয়েছে। হেইন তখন ইউনহুকে বলে বাড়ি থেকে কেউ ফোন করলে ফোন ধরবে না, আর সে তখন ইউনহুর ফোনটাও বন্ধ করে দেয়। তো পরের সিনে আমরা বংজাকে দেখি যে কিনা তার একটি লোকের কাছ থেকে জানতে পেরেছে যে সিওলহির আসল নাম সুন ইয়ং, আর এতদিন সে তার নাম পরিবর্তন করে তার বাবার সঙ্গে আছে। এমনকি তার একটি ছেলেও আছে যাকে কিনা সে 4 বছর বয়সে আশ্রমে রেখে দিয়েছিল। এই সব শুনে বংজা তো অবাক হয়ে যায়। এইদিকে এরা সকলে ইউনহুর রুম থেকে ডিভোর্স পেপার পেয়ে যায়, যা দেখে সকলে আরও অবাক হয়ে যায়। পরের সিনে ইউনহু আর হেইনকে দেখি। ইউনহু তখন হেইনের জন্য এই সবগুলো পাতা কিনে নেয়। আসলে কোরিয়াতে এই পাতাগুলোকে ভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়, আর এখন যেহেতু হেইনের ভাগ্যের অনেক প্রয়োজন, তাই ইউনহু তার জন্য এইসব নিল। রাস্তার ওপারে হেইন তার জন্য অপেক্ষা করছিল। তখন হেইনকে তার মা বারবার ফোন করছিল, কিন্তু হেইন ফোন ধরছিল না। এতে তার মা ডিভোর্স পেপারের একটি ছবি তুলে তাকে পাঠিয়ে দেয়, যা দেখে হেইন তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ইউনহু তার কাছে এসে ওই পাতাগুলো দেয়, কিন্তু হেইন তখন রাগে ওগুলো ফেলে দেয়। সে বলে এটা মিথ্যে, তুমি এখানে সাইন করনি তাই তো, আর তোমাকে কেউ ফাঁসানোর জন্য এসব করেছে বলো। আসলে হেইন মানতে পারছে না, তাই সে এমন কথা বলছে। কিন্তু ইউনহু তাকে বলে দেয় যে হ্যাঁ, এটা আমারই সিগনেচার। এটা শুনে হেইনের মন ভেঙে যায়। সে বলে এর মানে ওই রাতে তুমি ডিভোর্সের কথাই বলতে এসেছিলে? ইউনহু বলে হ্যাঁ। হেইন বলে আমি মারা যাব, তাই তুমি আর ডিভোর্সের কথা বলনি তাই তো? এতেও সে হ্যাঁ বলে। তার প্রত্যেকটি উত্তর যেন হেইনের কলিজায় গিয়ে লাগছিল। সে অনেক বেশি কষ্ট পেয়ে যায়। হেইন তখন আরও বলে এতদিন যে তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করলে, আমার অনেক কেয়ার করলে, এগুলোও কি মিথ্যে ছিল? তার এই প্রশ্নের উত্তরে ইউনহু কিছুই বলতে পারে না, কিন্তু হেইন তার উত্তর পেয়ে গিয়েছে, তাই সে আর কিছু না বলে চলে যায়। তখন 3 বছর আগের ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়। ওই রাতে ইউনহু যখন হেইনকে প্রপোজ করেছিল তখন অনেক বৃষ্টি পড়ছিল, আর সে যখন বাসের জন্য অপেক্ষা করছিল তখন হেইন গাড়িতে করে যাচ্ছিল। প্রথমবার ইউনহুকে এত মনোযোগ দিয়ে দেখার কারণে হেইনের তখন লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছিল, তাই সে ইউনহুকে দেখার জন্য বারবার গাড়ি ঘুরিয়েছিল। আর ইউনহু যখন বাসে করে যাচ্ছিল তখনও হেইন এক নজরে তার দিকেই তাকিয়েছিল। এর মানে হেইনের ফার্স্ট লাভ আর অন্য কেউ না, আমাদের ইউনহু। তো সিন বর্তমানে আসে। হেইন তার রুমে যাচ্ছিল, আর সে তখন অনেক কান্না করছিল, এটা ভেবে যে এতদিন ইউনহু তার সঙ্গে অ্যাক্টিং করছিল। তো সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা হেইনকে রাস্তার মাঝখানে দেখতে পাই। একটি গাড়ির সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ইউনহু এসে হেইনকে প্রোটেক্ট করে নেয়। আসলে হেইন আবারও ভুলে গিয়েছিল সে এখানে কিভাবে আসলো, আর ইউনহু তাকে ফলো করছিল। ইউনহু তখন হেইনকে একটু বকা দিয়ে বলে তুমি এতটা কেয়ারলেস কেন? যদি তোমার কিছু হয়ে যেত, তুমি একবার রুমে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। এতে হেইন তাকে বলে পরবর্তী সময়ে যদি আমার সঙ্গে এমন কিছু হয় তাহলে প্লিজ তুমি আমাকে বাঁচিও না। এই বলে সে চলে যায়। এটা শুনে ইউনহুর মন খারাপ হয়ে যায়। তো পরের দিন ইউনহু আর হেইন হাসপাতালে যায়। ডাক্তার বলে এই কয়েকদিন তুমি ওর অনেক বেশি কেয়ার করবে আর খেয়াল রাখবে ও যেন ভেঙে না পড়ে আর কখনোই ডিপ্রেস না হয়। সারাক্ষণ ওকে পজিটিভ থাকতে বলবে, আর ও যেন কিছুতেই বেঁচে থাকার আশা না হারিয়ে ফেলে। তো এরপর ইউনহু হেইনের সঙ্গে দেখা করতে যায়। হেইন আর এখানে থাকতে চাইছে না। সে এটাও বলে যে আমি চেক আপও করাবো না, কয়েকদিন বাদ এমনি মারা যাব। এখন তো তুমি খুশি হয়েছ তাই না? ইউনহুর তখন ডাক্তারের বলা কথা মনে পড়ে যায়। হেইন যেন কিছুতেই বেঁচে থাকার আশা না হারিয়ে ফেলে।
তাই সে তখন হেইনকে রাগানোর জন্য বলে, তুমি কি আমার উপর কোনো কেস করবে না? না করলে থ্যাংক ইউ সো মাচ, কারণ আমি কোনো ঝামেলা ছাড়াই তোমার কাছ থেকে রেহাই পাবো। তোমার মতন দাজ্জাল মেয়ে আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। তোমার সঙ্গে থাকা মানে জাহান্নামে থাকা। থ্যাংক গড আমাকে এই মেয়ের কাছ থেকে রেহাই দেওয়ার জন্য। আমি তোমাকে ঘৃণা করি। ইউনহু এই কথাগুলো বললেও আমরা কিন্তু ওর চোখ দেখে বুঝতে পারছি এই কথাগুলো সে তার মন থেকে বলছে না। হেইনের ভালোর জন্য সে তার সঙ্গে এমন ব্যবহার করছে। তারও অনেক খারাপ লাগছে হেইনের সঙ্গে এরকম কথা বলতে। তার কথা শুনে হেইন তখন অনেক বেশি রেগে যায়। সে বলে, এত সহজে না, আমি এত সহজে তোমাকে মুক্তি দেব না। এটা শুনে ইউনহু ভেতর ভেতর খুশি হচ্ছিল যে হেইন আবারও তার আগের রূপে ফিরে এসেছে। তো পরের দিনই এরা দুজনে কোরিয়াতে ফিরে যায়। ইউনহুকে তখন হেইনের গ্র্যান্ডপা ডেকে পাঠায়। তো ইউনহু ওখানে গেলে পরে গ্র্যান্ডপা বলে, তুমি কেন আমাদেরকে ধোকা দিলে? আর কেনই বা হেইনকে ডিভোর্স দিতে চাইছো? আর তুমি কি আমার কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে আমার রাইভাল কোম্পানিকে দিয়েছো? তার কথা শুনে ইউনহু অবাক হচ্ছিল, কারণ সে তো এইসবের কিছুই করেনি। এতে ইউনহু বলে, আমি কেন এইসব করতে যাব? আমার মনে হয় ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের হেড মিস্টার জু অন্য কারো কথাই এসব করছে, আর মিস্টার জু হয়তো আমাকে ফাঁসাচ্ছে। তখন আমরা সিয়ংকে দেখি যে কিনা ওই ক্যামেরার মাধ্যমে এদের সমস্ত কথা শুনছিল, কিন্তু হেইনের গ্র্যান্ডপা ইউনহুর কথায় বিশ্বাস করে না। তো এরপর ইউনহু ইয়াংয়ের সঙ্গে ওই দোকানে যায়, কিন্তু এরা দেখে যে দোকানটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তারা তখন একটি ক্যামেরার মাধ্যমে দেখতে পায় যে ওই দিনকে সিয়ং এখানে এসে ফুটেজটা নিয়ে গিয়েছে। এতে ইউনহু বুঝে যায় যে এই সবের পেছনে সিয়ংয়েরই হাত রয়েছে। তো এরপর ইউনহু বাড়িতে এসে হেইনকে বলে, সিয়ংয়ের কাছ থেকে একটু দূরে থাকবে, ওকে আমার ঠিক মনে হয় না। হেইন বলে, কেন? ইউনহু বলে, আমি বলছি তাই, প্লিজ ওর থেকে দূরে থেকো। এই বলে ইউনহু চলে যায়। তো পরের দিন হেইন তার সব থেকে এক্সপেন্সিভ ড্রেস আর জুয়েলারি পরে এমন গর্জিয়াস লুকে অফিসে যায়। তাকে দেখে সকলেই অবাক হচ্ছিল, কারণ হেইন যখন কারোর ওপর অনেক বেশি রেগে থাকে তখনই সে একটু বেশি সাজে। এরা সকলেই বুঝতে পারে হেইন যার ওপর রেগে আছে ওর কপালে অনেক বেশি দুঃখ লেখা আছে। আর আমরা তো জানি হেইন এখন সব থেকে বেশি ইউনহুর ওপর রেগে আছে। তো হেইন ইউনহুকে একটু বিরক্ত করতে তাকে অনেক বেশি কাজ দিয়ে দেয়, যা দেখে ইউনহু বলে, তো তুমি আমার সঙ্গে এইভাবে বদলা নিচ্ছ? তো এরপর আমরা মিস্টার জো আর গ্রেসকে দেখি। গ্রেস তখন মিস্টার জোকে কোরিয়া থেকে পালাতে সাহায্য করছিল, যাতে কেউ মিস্টার জোকে ধরতে না পারে। তো পরের সিনে আমরা সিওলহি আর সিয়ংকে দেখতে পাই, আর এখান থেকে আমরা জানতে পারি যে সিওলহি আসলে সিয়ংয়ের মা। 4 বছর বয়সে সিওলহি সিয়ংকে আশ্রমে রেখে কুইন গ্রুপে এসেছিল একজন কেয়ারটেকার হয়ে। সিওলহি হেইনের গ্র্যান্ডপার অনেক বেশি কেয়ার করত, আর আস্তে আস্তে গ্র্যান্ডপা সিওলহির প্রেমে পড়ে যায়। এটাই ছিল এদের দুজনের প্ল্যান। এখন ওদের প্রধান উদ্দেশ্য হলো কুইন গ্রুপকে পুরোপুরি বরবাদ করে সমস্ত সম্পত্তির মালিক হওয়ার। তো রাতের বেলা ইউনহু যখন বাড়ি আসছিল তখন সে রাস্তার একটি সাইডে হেইনকে দেখে, যে কিনা একটি বিড়ালকে খাবার খাওয়াচ্ছিল। হেইনকে এখানে দেখে ইউনহু তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? কিন্তু হেইন বলতে পারে না যে সে এখানে কিভাবে আসলো। আসলে হেইন আবারও ভুলে গিয়েছে। হেইন তখন বলে, একটি সুখবর আছে, আমি ঠিক হয়ে যাব। ডাক্তার বলেছে যে 51% চান্স আছে আমার ঠিক হয়ে যাওয়ার, আর কালকে আমি জার্মানি যাব একটি টেস্টের জন্য। তার কথা শুনে ইউনহু অবাক হয়ে যায়। এর মানে হেইন এখন কয়েক ঘন্টার না কয়েকদিনের মেমোরিও ভুলে যাচ্ছে। হেইনের অবস্থা দেখে ইউনহু তখন কান্না করে ফেলে। হেইন বলে, কি হলো, কান্না কেন করছো? ইউনহু তখন তাকে সরি বলে জড়িয়ে ধরে, আর হেইন তাকে আই লাভ ইউ বলে।
যা শুনে ইয়নহো আরও অনেক বেশি কান্না করে। তো সিন আবারও একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। একদিন ইয়নহো আর হেইন একটি অ্যাকুয়ারিয়ামে গিয়েছিল, কিন্তু ওই সময়ে ওখানে কেউ ছিল না। আসলে হেইন তার হাজব্যান্ডের জন্য পুরো অ্যাকুয়ারিয়াম বুক করে রেখেছিল, যা ইয়নহো জানতো না। তখন ইয়নহো হেইনকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়, আর হেইনও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিল। তখন কিন্তু ইয়নহো হেইনের আসল পরিচয় সম্পর্কে জানতো না। সিন বর্তমানে আসে। ইয়নহো নিজেকে সামলে হেইনকে বলে, আমরা জার্মানি থেকে চলে এসেছি। হেইন অবাক হয়ে বলে, এর মানে আমি ঠিক হয়ে গিয়েছি? ইয়নহো বলে, না, ডাক্তার বলেছে এখন তোমার সার্জারি করানো যাবে না। হেইন অবাক হচ্ছিল যে এত সব কিছু হয়ে গেল, তবুও তার কিচ্ছু মনে পড়ছে না। ইয়নহো তখন আরও বলে যে, আরেকটি কথা, আমি তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, আর এই কথাটিও তুমি জেনে গিয়েছিলে। এই কথাটি শুনে হেইন আরও অবাক হয়ে যায়। সে বলে, তুমি কি মজা করছো আমার সঙ্গে? তুমি কেন আমাকে ডিভোর্স দেবে? এরকম ধরনের মজা করলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ইয়নহো বলে, আমি মজা করছি না, একটু মনে করার চেষ্টা করো। তখন তুমি আমার ওপর অনেক বেশি রেগে গিয়েছিলে। তখন হেইনের আস্তে আস্তে সব মনে পড়ে যায়, আর সে ইয়নহোর থেকে দূরে সরে যায়। সে তখন বলে, তুমি আমার সঙ্গে কত খারাপ কিছু করলে, আর আমি কিনা তোমার সঙ্গে ভালো করে কথা বলছিলাম। সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এটা শুনে ইয়নহো অবাক হয়ে যায়। তো সিন এখানে কাট হয়, আর পরের দিন অফিসের সিন দেখি। ইয়নহো তার সঙ্গে ইয়াংকে এনেছিল তার অ্যাটর্নি হিসেবে। তো এরা দুজনে হেইনের অ্যাটর্নির জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে এন্ট্রি করে আমাদের মাফিয়া কিং ভিনসেনজো কাসানো, যাকে দেখে এরা দুজনেই তো স্ট্যাচু হয়ে যায়। তো লিফট থেকে হেইন বার হলে ভিনসেনজো ওর সঙ্গে চলে যায়। ইয়াং তখন অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিল। ইয়নহো বলে, কি হলো, এইভাবে কি দেখিস? ইয়াং বলে, তুই কি জানিস না ও কে? ইয়নহো বলে, না, জানি না। এতে ইয়াং বলে, কেউ ওর আসল পরিচয় জানে না, কিন্তু ও অনেক ডেঞ্জারাস পারসন। সকলেই বলে যে ভিনসেনজো নাকি ওয়্যারউলফ, আর ও আগে আর্মিতেও ছিল। আর সব থেকে বড় কথা, ও নাকি ইতালির মাফিয়া কিং ছিল, আর তার সঙ্গে একজন ক্রিমিনাল লয়ারও। এখন তো তোর অবস্থা গেল, কারণ হেইন একে হায়ার করেছে। আর তুই যে হেইনের সঙ্গে মিথ্যে ভালোবাসার অ্যাক্টিং করেছিস, এর জন্য ভিনসেনজো তোকে মেরে ফেলবে। এই সব শুনে ইয়নহো তো ভয় পেয়ে যায়। সে বলে, আমার কিছু হলে আমি কিন্তু তোর নাম দেব, কারণ তুই আমাকে এই সব করতে বলেছিলিস। তো এরপর ইয়াং আর ইয়নহো ভেতরে চলে যায়, আর এদের ডিভোর্স ফাইনাল হয়ে যায়। তো এরপর হেইন একটি লোকাল রেস্টুরেন্টে যায়, যেখানে ইয়নহো প্রায় সময়ে তার পছন্দের খাবার রাইস স্যুপ খেতে আসে, যেটা হেইনের একদমই পছন্দ না, কিন্তু সে আজকে ট্রাই করবে। ঠিক তখনই ওখানে ইয়নহো আর ইয়াং আসে। ইয়নহোকে দেখে সে একটু চেপে বসে, যাতে ইয়নহো তাকে দেখতে না পায়। তো ইয়াং তখন ইয়নহোকে বলে, এখন থেকে তোকে আর এখানে এসে রাইস স্যুপ খেতে হবে না, তোর এখন থেকে যা ইচ্ছে হবে তুই তাই করতে পারবি। এখন থেকে ওর পরিবারও তোকে জ্বালাবে না, নিজের ইচ্ছে মতন সময় কাটাবি। একটা কল দিলে এখন আর তোকে সব কিছু ফেলে হেইনের কাছে আর ওর ফ্যামিলির কাছে যেতে হবে না। ইয়াংয়ের কথা শুনে হেইনের তখন খারাপ লাগছিল যে ইয়নহো এতদিন তার ইচ্ছের বিরুদ্ধে চলছিল। ইয়নহো বলে, না রে, এই সবের অভ্যেস হয়ে গিয়েছে, এখন হেইনকে ছাড়া কিভাবে থাকবো এটাই বুঝতে পারছি না। তার কথা শুনে হেইন ইমোশনাল হয়ে যায়। তো এরপর সিয়ংকে দেখি, যে কিনা তখন তার একটি লোকের কাছ থেকে জানতে পেরেছে হেইনের ব্রেন টিউমার হয়েছে, তাই সে প্রায় সময় হাসপাতালে যেত। যা শুনে সিয়ং তো অবাক হয়ে যায়। সিয়ং তখন এই লকেটটিকে দেখছিল। তো সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ওই দিনকে হেইন আর সুচিয়ল যখন আশ্রমে ছিল, তখন একটি কুকুর হেইনকে তাড়া করছিল। তখন সিয়ং ওই কুকুরটাকে মেরে হেইনকে বাঁচিয়েছিল, আর সে তার পায়ে একটু চোটও পেয়েছিল।
তখন হেইন সিয়ংয়ের চোটে তার রুমাল বেঁধে চলে গিয়েছিল। সিয়ং তখন একটি লকেট দেখতে পেয়েছিল যেটা কিনা হেইনের দৌড়ানোর সময় পড়ে গিয়েছিল, আর তখন থেকেই সিয়ং এটা তার কাছে রেখে দিয়েছে। তো পরের দিনের সিন দেখি, হেইন কোথাও একটা যাচ্ছিল আর সিয়ং তাকে ফলো করছিল। তখন আমরা ইয়নহুকে দেখি যে কিনা ওভারটেক করে সিয়ংয়ের গাড়ি থামিয়ে দেয়। ইয়নহুকে দেখে সিয়ং অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমাকে ফলো করছিলে। এতে ইয়নহু বলে, আগে তুমি এটা বলো তুমি কেন হেইনকে ফলো করছিলে। তখন সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। যেই লোকটি সিয়ংকে বলেছিল হেইনের টিউমার হওয়ার কথাটি, ওই লোকটি আসলে ইয়নহুর অ্যাসিস্ট্যান্ট। আর ইয়নহু তখন এদের সমস্ত কথা শুনে ফেলেছিল। ইয়নহুর অনেকবার জিজ্ঞাসা করাতে ও বলেছিল, আমি সিয়ংয়ের হয়ে কাজ করি আর আপনার সমস্ত তথ্য আমি ওকে দিয়েছিলাম। যা শুনে প্রথমে ইয়নহু অবাক হয়েছিল। সিন বর্তমানে আসে। ইয়নহু জিজ্ঞাসা করে, তুমি কেন ওকে ফলো করছিলে। সিয়ং বলে, কোন অধিকারে তুমি আমাকে প্রশ্ন করছো, এখন কিন্তু হেইন তোমার ওয়াইফ না। সিয়ং বলে, হ্যাঁ আমাদের ডিভোর্স হয়েছে, কিন্তু ওর পেছনে সারাক্ষণ আমি থাকবো ওকে প্রোটেক্ট করার জন্য। তার কথা শুনে সিয়ং আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর সিয়ং অনেক বড় একটি চাল চালে আর সে তার জালের মধ্যে বোকা সুচিয়লকে ফাঁসিয়ে নেয়। তো এরপর সুচিয়ল আর সিয়ং গ্র্যান্ডপার সঙ্গে মিটিং করে। সিয়ং একটি প্রজেক্ট নিয়ে কথা বলছিল যেখানে সে $1 ট্রিলিয়ন ইনভেস্ট করবে। যদি এই প্রজেক্ট লস করে তাহলে এতে কুইন গ্রুপের কোনো প্রবলেম হবে না, সমস্ত টাকা সিয়ংয়ের যাবে। আর যদি ফায়দা হয় তাহলে সিয়ংয়ের সঙ্গে সঙ্গে এরাও অনেক শেয়ার পাবে। গ্র্যান্ডপা যখনই সাইন করতে যাচ্ছিল ঠিক তখনই ওখানে ইয়নহু এসে গ্র্যান্ডপাকে বারণ করে, কারণ এটা অনেক ঝুঁকিপূর্ণ। আর এখন তো ইয়নহুর সিয়ংয়ের ওপর সন্দেহ হয়েছে, তাই নিশ্চয়ই এইসবের পেছনে সিয়ংয়ের কোনো উদ্দেশ্য আছে, তাই সে বারণ করছিল। কিন্তু গ্র্যান্ডপা তাকে ধোঁকাবাজ বলে এখনই রুম থেকে বার করে দেয়। এতে ইয়নহু তখন ইনসাল্ট ফিল করে। তখন কয়েকজন লোক এসে ইয়নহুকে বলে যে তাকে কুইন গ্রুপ থেকে বার করে দেওয়া হয়েছে। যা শুনে ইয়নহু তো আরও অবাক হয়ে যায়। তখন সেখানে হেইন এসে ইয়নহুকে একটি সাইডে নিয়ে যায়। সে বলে, এটাই অনেক ভালো সুযোগ, এখান থেকে চলে যাও। ইয়নহু বলে, আমি এখানকার লিগ্যাল টিমের হেড, এত সহজে তোমার গ্র্যান্ডপা আমাকে বার করতে পারবে না। হেইন বলে, কেন? তুমি তো এটাই চেয়েছিলে, আমার পুরো ফ্যামিলির কাছ থেকে রেহাই পেতে, তাহলে কেন এখন এখানে থেকে অপমান হতে চাও? এতে ইয়নহু বলে, কারণ আমি এখানে থাকতে চাই। তার এই কথার মানে হেইন বুঝতে পেরে গিয়েছে যে ইয়নহু তার জন্যই এখানে থাকবে আর সব কিছু সহ্যও করবে। তো সিন এখানে কাট হয়। আর পরের সিনে আমরা বংজা আর ইয়নহুকে দেখি। বংজা ইয়নহুকে অনেক বিশ্বাস করত, তাকে অনেক পছন্দও করত। তাই সে ইয়নহুকে সিওলহির সম্পর্কে সব বলে দেয়, তার আসল নাম আর তার যে একটা ছেলে আছে এটাও বলে দেয়। যা শুনে ইয়নহু অবাক হয়ে যায়। তো পরের দিন ছিল গ্র্যান্ডপার জন্মদিন আর সিওলহি সব কিছুর আয়োজন করছিল, যা দেখে বংজার অনেক রাগ হচ্ছিল। সে তখন সিওলহির আঙুলে তার মায়ের একটি আংটি দেখে অবাক হয়ে যায়। তাই সে তখনই সিওলহিকে নিয়ে তার বাবার কাছে যায়। সিওলহি তখনও মাসুম হওয়ার অ্যাক্টিং করছিল। বংজা তার বাবাকে বলে দেয় যে এই মহিলা তোমাকে ধোঁকা দিচ্ছে, এর আসল পরিচয় এটা না অন্য কিছু, এ তো জেলেও গিয়েছিল আর ওর একটি বাচ্চাও আছে। এই মহিলা তোমাকে লুট করতে এসেছে, কিন্তু তুমি এর প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছো যে মায়ের সব থেকে পছন্দের আংটি একে দিয়ে দিয়েছ। সিওলহি তখন তার অ্যাক্টিং স্টার্ট করে দেয়, এই সব আমি আর সহ্য করতে পারছি না, আমার কিচ্ছু লাগবে না, আমি এখনই চলে যাব। এতে গ্র্যান্ডপা তখন বংজাকে বকা দেয়। এর কারণে বংজা তখন সিওলহির চুল ধরে টানছিল আর তাকে একটু মারেও, যা দেখে গ্র্যান্ডপা তখন অনেক রেগে যায়। সে বংজার ওপর হাত তোলে আর তাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। যা শুনে বংজা অনেক বেশি কষ্ট পায়, কারণ তার বাবা এই প্রথম তার গায়ে হাত তুলল, তাও আবার অন্য একটি মহিলার জন্য।
সে কান্না করতে করতে ইউনহুর কাছে চলে যায়। সব কিছু শুনে ইউনহু তখন বংজা আন্টিকে একটু সান্ত্বনা দেয়। বংজার হাতে সিওলহির কিছু চুল ছিল, যার ডিএনএ টেস্ট এরা করতে দেয়। তো এরপর যখন পার্টি শুরু হয় তখন গ্রেস সমস্ত ক্যামেরা বন্ধ করে দেয়। পেছনের দরজা দিয়ে কয়েকজন ভেতরে এসে ভেতর থেকে কিছু বক্স এনে একটি গাড়িতে রাখে। এরপর দাহাইকে দেখি, যে কিনা তখন তার ছেলেকে নিয়ে কোরিয়া থেকে চলে যাচ্ছে। আর সে এই বিষয়ে সুচিয়লকে কিছুই বলেনি। সুচিয়ল যখন রুমে এসে দাহাই আর তার ছেলেকে খুঁজছিল তখন সে দাহাইয়ের একটি চিঠি দেখতে পায়, যেটা দেখে সে অবাক হয়ে যায়। সুচিয়ল তখনই দাহাই আর তার ছেলেকে খুঁজতে বার হয়ে যায়। সুচিয়ল ড্রাইভিং করতে পারতো না আর ঠিক মতন সাইকেলও চালাতে পারতো না, তাই বেচারা পড়তে পড়তে দাহাই আর তার বাচ্চার নাম ধরে অনেক বেশি কান্না করছিল। তো এর পরে সিনে গ্র্যান্ডপা আর সিওলহি চেস খেলছিল। তখন বংজা বারবার গ্র্যান্ডপাকে কল করছিল, কিন্তু গ্র্যান্ডপা ফোন ধরছিল না। অনেকবার রিং হওয়ার পর সে একবার ফোন ধরে, কিন্তু ও পাশে ইউনহু ছিল। সে বলে, আমার কথা একটু মন দিয়ে শুনবেন। আপনি সিওলহিকে যেমনটা মনে করেন ও কিন্তু তেমন না। আমরা সিওলহির আর সিয়ংয়ের ডিএনএ টেস্ট করে জানতে পেরেছি ওরা আসলে মা ছেলে। সিয়ং সুচিয়লকে বোকা বানিয়ে কুইন গ্রুপের অনেকগুলো শেয়ার কিনে ফেলেছে। আর রিসেন্টলি আপনি ওর সঙ্গে যেই প্রজেক্টে সাইন করেছেন ওটা এখনই ক্যান্সেল করেন, না হলে পরে সিয়ং আপনার কাছ থেকে পুরো কুইন গ্রুপ নিয়ে নেবে। এটা শুনে গ্র্যান্ডপা তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে যায়, যা দেখে সিওলহি অনেক খুশি হচ্ছিল। আসলে সে এগুলোতে ড্রাগস মিশিয়ে রেখেছিল। আর খেলার সময় বারবার গ্র্যান্ডপা তার নাকে হাত দিচ্ছিল, যার কারণে তার পুরো বডিতে এখন ড্রাগস ছড়িয়ে গিয়েছে আর আস্তে আস্তে সে প্যারালাইজড হয়ে যাবে। তখন সিওলহি একটি পেপারে গ্র্যান্ডপার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়, যেখানে লেখা ছিল এখন থেকে সিওলহি গ্র্যান্ডপার লিগ্যাল গার্ডিয়ান। তো এরপর গ্র্যান্ডপাকে হাসপাতালে ভর্তি করা হয়। সিওলহি সকলকে এটা বলেছে যে গ্র্যান্ডপার হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু সে কাউকে ভেতরে আসতে দিচ্ছিল না। এখন তো সিওলহির পুরো অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, কারণ সে এখন থেকে পুরো কুইন গ্রুপের মালকিন হয়ে গিয়েছে। আর ইউনহু এখন কিচ্ছু করতে পারবে না। বংজা তখন অনেক বেশি রেগে গিয়ে সিওলহির আসল পরিচয় সকলকে বলে দেয়, যে এই মহিলা একজন মিথ্যেবাদী আর তার একটি ছেলেও আছে, যে আর অন্য কেউ না সিয়ং। যা শুনে এরাও অবাক হয়ে যায়। আর এখন সিওলহি এটা স্বীকার করে নেয় যে হ্যাঁ, সিয়ং তার ছেলে আর সে জেলেও গিয়েছিল, কিন্তু এরা এখন তার কিচ্ছু করতে পারবে না। তো এরপর আমরা সিয়ংকে দেখি, যে কিনা তার প্ল্যান মতন এখন কুইন গ্রুপের 70% শেয়ার পেয়ে গিয়েছে। পরের সিনে আমরা ইউনহুকে ওর গ্রামে দেখি। এরা সকলেই জেনে গিয়েছে যে ইউনহু আর হেইন এখন ডিভোর্স নিয়ে নিয়েছে। আর তারা এটাও জেনে গিয়েছে যে সিয়ং আর তার মা কিভাবে পুরো কুইন গ্রুপ বরবাদ করে দিয়েছে। ইউনহুকে দেখে এরা তখন বলে, ভালো হয়েছে ওদের সঙ্গে, তোর সঙ্গে ওরা যেমন ব্যবহার করেছিল এটা ওদের প্রাপ্য ছিল। তখন গাড়ি থেকে একে একে হেইন আর তার পরিবারের সকলেই নেমে আসে। সকলকে এখানে দেখে এরা তো অবাক হয়ে যায়। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এরা সকলে যখন বাড়ি আসছিল তখন গ্রেস ওদেরকে আটকাচ্ছিল, কারণ সিওলহি তাকে অর্ডার দিয়েছিল। এখানে গ্রেসের আসল রূপ দেখে হেইনের মা বেশি অবাক হচ্ছিল, কারণ সে তার চামচা ছিল। সে তখন এদের সমস্ত জিনিসপত্র বার করে দেয়। সকলেই তখন অনেক বেশি অবাক ছিল, এখন এরা কোথায় যাবে? তাদের সমস্ত কার্ডও বন্ধ করে দেওয়া হয়েছে। তখন ওখানে ইউনহু এসে এদের সকলকে তার গ্রামে নিয়ে গিয়েছিল। এখন একটি রিচ পরিবার হঠাৎ করে যদি গ্রামে চলে আসে থাকার জন্য, তাহলে ওদের তো অনেক প্রবলেম হবে, তাই না? আর এখানে হেইনের মায়ের বেশি প্রবলেম হচ্ছিল। সে তো গোবরের ওপর পা রেখে দিয়ে অনেক বেশি কান্নাকাটি করছিল। তো পরের সিনে হেইন ইউনহুকে থ্যাংক ইউ বলে
আজকে এদের সাহায্য করার জন্য। আর সে এটাও বলে যে আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব আমার ফ্যামিলিকে নিয়ে। ইউনহো বলে কেন? হেইন বলে কারণ এটা আমার এক্স হাজবেন্ডের বাড়ি, আর এখানে থাকতে আমি অনেক আনকমফোর্টেবল ফিল করব। ইউনহো বলে কিন্তু আমি তো আনকমফোর্টেবল ফিল করছি না, তোমাকে নিয়ে চিন্তা হয়, তাই তোমাকে এখন থেকে এখানেই থাকতে হবে। হেইন বলে কেন এত চিন্তা হচ্ছে? ডিভোর্স তো দিয়ে দিয়েছো, তাহলে এইসব বন্ধ করো। ইউনহো বলে যতক্ষণ না পর্যন্ত সব কিছু ঠিক না হচ্ছে প্লিজ তোমাকে নিয়ে চিন্তিত আমাকে হতে দাও। আর তোমার কাছে কোনো সুযোগ নেই, এখানেই তোমাকে থাকতে হবে। তো এরপর আমরা ইউনহোর মা আর হেইনের মাকে দেখি। ইউনহোর মা তখন হেইনের মায়ের সঙ্গে অনেক ভালো ব্যবহার করছিল, যা দেখে হেইনের মায়ের খারাপ লাগছিল, কারণ অতীতে এরা ইউনহো আর তার পরিবারকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছিল। কিন্তু এরা সব কিছু ভুলে গিয়ে এখন এদেরকে অনেক সম্মান দিচ্ছে, যেটা এরা কখনোই এদেরকে দেয়নি। তো এরপর সকলে একসঙ্গে খাবার খেতে শুরু করে। এই খাবার খেতে এদের অনেক অসুবিধা হচ্ছিল, কারণ এমন খাবার এরা আগে কখনোই খায়নি। বেচারা সুচিয়ল তখনও আপসেট ছিল, তাই সে বারবার বলছিল আমি এটা খাবো না ওটা খাবো, আমার জন্য এটা এনে দাও। এটা শুনে হেইন তখন বিরক্ত হয়ে তাকে একটি চড় মেরে চুপচাপ খাবার খেতে বলে, যা দেখে সকলেই অবাক হচ্ছিল আর ইউনহোর দিকে তাকাচ্ছিল। ইউনহো বুঝতে পেরে যায়, তাই সে বলে না না, হেইন তার সঙ্গে কখনোই এমন ব্যবহার করেনি। তো এরপর আমরা সিয়ংকে দেখি, যে কিনা তখন একটি লোককে কল করে হেইন এখন কোথায় আছে তার খোঁজ নিতে বলে। সিয়ং যেহেতু হেইনকে পছন্দ করে, তাই সে হেইনকে নিজের করতে চাইছে। তো পরে সিনে হেইনকে দেখি, যে কিনা তখন তারই ওই ডিভাইসটি দিয়ে গান শুনছিল। হেইন অবাক হচ্ছিল, কারণ এখানে তার সমস্ত পছন্দের গানগুলো আছে। সে ভাবছিল যে তার আর ইউনহোর টেস্ট একদম একই। তখন ইউনহো তাকে SMS করে জিজ্ঞাসা করে তুমি কি ঘুমিয়ে গিয়েছ? এতে হেইন বলে না ঘুমোইনি, তোমার ওই ডিভাইস থেকে গান শুনছিলাম। ইউনহো বলে গানগুলো তো অনেক পুরনো, তোমার ভালো লাগছে? হেইন বলে হ্যাঁ অনেক ভালো লাগছে, কারণ এক সময়ে এগুলো আমার পছন্দের গান ছিল। ইউনহো বলে ওটা আমার না, প্রথম যেই দিন হাই স্কুল গিয়েছিলাম এটা গ্রাউন্ডের মধ্যে পড়েছিল, তাই নিজের কাছে রেখে দিয়েছিলাম। ইউনহো তখন তার ওই স্কুলের নামও বলেছিল, যা শুনে হেইন অবাক হয়। একটু ভালো করে দেখার পর হেইন ওখানে এইচ লেখা দেখতে পায়। তখন হেইনের মনে পড়ে যায় যে এটা তো ওরই। তখন তার অতীতের কথা মনে পড়ে যায়, আর সে এটা ভেবেই অনেক খুশি হয় যে ওই ছেলেটি আর অন্য কেউ ছিল না, ইউনহো ছিল। সে তখন বলে এর মানে ইউনহোর জন্ম হয়েছে আমাকে ভালোবাসার জন্য, তাই তো এত বছর পরও আমার পছন্দের জিনিসটা এখনো যত্ন করে রেখেছে। হেইন তখন ইউনহোকে মেসেজ করে তাহলে তুমি কেন এটাকে যত্ন করে রেখেছো? ওই মেয়েটা কি অনেক সুন্দরী ছিল, যার কথা মনে করে তুমি এটাকে তোমার কাছে রেখে দিয়েছিলে? এটা শুনে ইউনহো তখনই দৌড়ে হেইনের রুমে আসে। সে বলে তুমি যা ভাবছো তেমন কিছুই না, আমি তো ভুলেই গিয়েছিলাম যে ওটা কোনো মেয়ে ছিল নাকি ছেলে ছিল। হেইন বলে তাহলে কেন যত্ন করে এটাকে রেখেছো? ইউনহো বলে তেমন কোনো কারণ না, যেমনটা তুমি ভাবছো, ভালো লেগেছিল তাই সঙ্গে রেখে দিয়েছিলাম। এটা শুনে হেইন একটু আপসেট হয়ে যায়, কারণ সে ভাবছিল ইউনহো এই নিয়ে তার অনেক প্রশংসা করবে। আর এখানে ইউনহো এটা ভেবে ভয় পাচ্ছিল যে যদি ওই মেয়েটার কথা শুনে হেইন আপসেট হয়ে যায়, তাই তার কথা শুনে হেইন তখন একটু বিরক্ত হয়ে তাকে রুম থেকে যেতে বলে। ইউনহোর ইচ্ছে করছিল না, কিন্তু হেইনের এই ধমক শুনে সে চলে যায়। পরের দিন ইউনহো অফিস যাওয়ার জন্য বার হচ্ছিল। সে একবার হেইনের রুমে আসে। হেইন তখনও ঘুমোচ্ছিল, তাই ইউনহো তার অনেক কাছে এসে তাকে মন দিয়ে দেখছিল। এরপর ইউনহো অফিস চলে যায়। এখন থেকে কুইন গ্রুপের চেয়ারম্যান হলো সিয়ং, আর সিয়ং ইউনহোর বস। সিয়ং বলে আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার হয়ে কাজ করবে। ইউনহো তখন সিয়ংকে অনেক সম্মান দিয়ে কথা বলছিল।
সে বলে, আমি এখন আর কুইন গ্রুপের দামাদ নেই, একজন সাধারণ এমপ্লয়, আর আমিও তো ওদেরকে ঘৃণা করি। এখন বাকিটা তোমার ওপর ডিপেন্ড করে, তুমি আমাকে বিশ্বাস করবে নাকি করবে না। পরের সিনে আমরা সুচিয়লকে দেখি, যে কিনা তখন দা হাই আর তার ছেলের কথা মনে করে অনেক কান্না করছিল। আসলে দা হাই ওই চিঠিতে বলেছিল সে কখনোই সুচিয়লকে ভালোবাসেনি, জাস্ট তাকে ইউজ করেছে কুইন গ্রুপের সম্পত্তি নেওয়ার জন্য, আর ওই বাচ্চাটিও সুচিয়লের না অন্য কারোর। এইসব ভেবে সুচিয়ল তখন আরও কান্না করছিল। তখন ওখানে হেইন এসে সুচিয়লকে একটু সান্ত্বনা দেয়। তো এরপর আমরা হেইনের সেক্রেটারি নাকে দেখি, যে কিনা কুইন গ্রুপের সমস্ত তথ্য গোপনে হেইনকে দিচ্ছিল। সকলের সামনে সে হেইনের অনেক বদনাম করে, কিন্তু ভেতর ভেতর সে হেইনকে ততটাই সম্মান করে যতটা আগে করত। তখন হঠাৎ করে হেইন অজ্ঞান হয়ে যায়। এরপর ওর যখন জ্ঞান ফেরে তখন সে বাড়িতে ছিল। ইয়নহোর বাবা মা তো অনেক বেশি চিন্তিত ছিল, কিন্তু হেইনের মা তাকে নিয়ে একটুও চিন্তিত ছিল না। বংজা বুঝতে পেরেছিল যে হেইনের কি হয়েছিল, তাই সে হেইনের মাকে একটি সাইডে নিয়ে গিয়ে বলে, তুমি এতটা কঠিন কেন? মেয়েটা অসুস্থ, তবুও কেন ওর কেয়ার করছো না? এতে হেইনের মা বলে, ও জাস্ট অজ্ঞান হয়েছিল, আর তাছাড়া হেইনের কেয়ার করার জন্য ওর এক্স ইনলসরা তো আছেই। বংজার তখন ইচ্ছে করছিল হেইনের অবস্থার সম্পর্কে তার মাকে বলে দিতে, কিন্তু সে যেহেতু হেইনকে কথা দিয়েছিল তাই কিছুই বলতে পারে না। বংজা শুধু এটাই বলে, তুমি এখন ওর সঙ্গে ঠিক মতন ব্যবহার করছো না, দেখবে একদিন তোমাকে পস্তাতে হবে। এতে হেইনের মা বলে যে আমি এমন কোনো কাজ করিনি যে আমাকে পস্তাতে হবে। তখন ইয়নহো দৌড়ে বাড়িতে আসে হেইনের কথা জানতে পেরে। সে হেইনকে তার রুমে নিয়ে গিয়ে বলে, আমি কালই তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এতে হেইনও রাজি হয়ে যায়। এরপর আমরা সিয়ংকে দেখি, যে কিনা তখন হেইনের রুম থেকে ওই হসপিটালের একটি কার্ড দেখতে পায়। এতে সিয়ং তখন ওই হাসপাতালে চলে যায়। সিয়ং হেইনের পুরনো মেডিকেল রিপোর্ট দেখে অবাক হয়ে যায় যে হেইন আর মাত্র 3 মাস বাঁচবে। এখানে সিয়ংও ইমোশনাল হয়ে গিয়েছিল। সে তখন ডাক্তারের সঙ্গে কথা বলতে যায় যে আমি কিভাবে হেইনকে বাঁচাবো, কিন্তু ডাক্তার সিয়ংকে কিছুই বলে না। তখন আমরা হেইনকে দেখি, যে কিনা লুকিয়ে হাসপাতালে আসে তার চেকআপের জন্য। তখন ওর কাছে ইয়নহো এসে বলে, ডাক্তার আমাকে বলেছে যে সিয়ং তোমার রোগ সম্পর্কে সবই জেনে গিয়েছে। যা শুনে হেইনও অবাক হয়ে যায়। তো এরপর ইয়নহো হেইনকে বাড়িতে রেখে কোথাও একটা যাচ্ছিল। তখন তার মনে হচ্ছিল যেন কেউ ওকে ফলো করছে। এইদিকে সিওলহি রুমে এসে গ্র্যান্ডপাকে দেখতে না পেয়ে অবাক হয়ে যায়। আসলে সিয়ং গ্র্যান্ডপাকে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। এইদিকে ইয়নহুকে বেশ কয়েকজন লোক ঘিরে ফেলে, আর হয়তো এদেরকে সিওলহি পাঠিয়েছে। অপরদিকে হেইনের তখন ইয়নহুকে নিয়ে চিন্তা হচ্ছিল, তাই সে বাইরে এসে ইয়নহুকে ফোন করছিল, কিন্তু ইয়নহু ফোন ধরছিল না। তাকে তখন ওই লোকগুলো মারছিল। হেইন তখন তার সামনে কাউকে দেখতে পায়। প্রথমে হেইন ভাবছিল এটা ইয়নহো, কিন্তু না, এটা সিয়ং ছিল, যাকে দেখে হেইন অবাক হয়ে যায়। তো এখানে পার্ট 2 শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আর এত দিন অপেক্ষা করার জন্য থ্যাংক ইউ সো মাচ।